5 মাস পর টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে প্রথম দিনে 5-5টা ক্যাচ ছেড়েছে টাইগাররা এবং সেটা প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠে বাংলাদেশের খেলা, সেখানে কেন বাংলাদেশের এই অবস্থা? দর্শক, কথা বলতে চাই বাংলাদেশ আয়ারল্যান্ডের প্রথম টেস্ট নিয়ে। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। দেব চৌধুরী, শুভ সকাল, স্বাগত খেলা যোগে। প্রথমে বলতে চাই, সিলেট টেস্টে কি আমরা ড্রাইভিং সিট এটা বলা যায়? ফার্স্ট অফ অল গুড মর্নিং টু ইউ। এবং ড্রাইভিং সিটে এটা বলতে না পারলেও বাংলাদেশ ইন এ ভেরি গুড পজিশন, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। আপনি আয়ারল্যান্ডের মতো দলকে প্রথম 90 ওভারে 270 রান 8 উইকেটে, এন্টায়ারলি নট ব্যাড, কিন্তু বাংলাদেশকে ফার্স্ট ইনিংসে একটা বেটার লিড নিতেই হবে। কেন বলছি? আপনি ফোর্থ ইনিংস ব্যাট করবেন, সো আপনি একটা বেটার লিড যদি না নিতে পারেন, বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা তাতে কলাপস যদি করে যায় অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি যদি বাংলাদেশের লাস্ট টেস্টগুলো, আপনি জিম্বাবুয়ে বলেন, শ্রীলঙ্কা বলেন, ভারত এবং সাউথ আফ্রিকা তো আরও বড় দল, যাদের এগেনস্টে আপনার 4 টেস্টের 8 ইনিংসে 6 বার বাংলাদেশ 200 করতে পারেনি। জিম্বাবুয়ের সঙ্গে একই ঘটনা ঘটেছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একই ঘটনা ঘটেছে। সো ওই রিস্ক ফ্যাক্টরটা আছে। শান্ত ম্যাচ শুরুর আগের দিন প্রেস কনফারেন্সে বলেছিলেন যে বোলাররা 20 উইকেট নিচ্ছে, তাদের কাজ করছে, দায়িত্বটা ব্যাটারদের নিতে হবে। ক্যাপ্টেন যেটা বলেছেন বুঝে শুনেই বলেছেন। এবং এখন ধরেন লেটস আমরা যখন আলোচনা করছি তখন তো দ্বিতীয় দিনের খেলা শুরু হয়নি। আয়ারল্যান্ড যে রানই করুক, বাংলাদেশ চাইবে তাদের 300 আগে আটকা রাখার জন্য, কেউ তার 2 উইকেট আছে। সো ওই জায়গা থেকে বাংলাদেশের মাইন্ডসেটটা কত থাকে, মানে কোন পর্যন্ত মানে রান করার দিকে থাকে, আমার মনে এটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অনেকগুলো ক্যাচ আমরা ছেড়েছি, আসলে আমাদের সমস্যাটা কোথায়? যে প্রথম যে 6 ওভারের মধ্যেই 3টা ছাড়লাম, যখন নতুন বল থাকে একদম শুরুতেই, এই সময়টাই তো আসলে আইরিশ দিয়ে চাপে ফেলা যেত। সেখানে আমরা এতগুলো কেন ক্যাচ ছাড়লাম? এটা কি আমাদের কম টেস্ট খেলার কারণে, নাকি আমাদের মানসিকতা না ফিটনেসের সমস্যা? কোথায় আসলে ঘাটতি? প্রথম কথা হচ্ছে যে কম টেস্ট খেলার কারণে ক্যাচ বেশি ছাড়বো আমি, এটা হইতে পারে না সুদীপ। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি টপ লেভেলের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে নামছেন, আপনার কেন মানসিকতা বা ফিটনেস নিয়ে প্রশ্ন উঠবে? যদি ওঠে আপনার প্রশ্ন অনুযায়ী, আমার মনে হয় এটা ফোকাসের অভাব। এবং একই সঙ্গে আপনি যে কথাটা বলেন যে নিয়মিত না খেলাটা এক ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে, যে আপনার অভ্যস্ততার জায়গাটায় কোনো একটা পয়েন্ট মিস করে যাওয়া। বাট এই লেভেলের ক্রিকেটে আপনি একটা পার্টিকুলার ডেতে প্রথম 6 ওভারের মধ্যে গোটা 3 ক্যাচ মিস করবেন, সারাদিনে 5টা ক্যাচ মিস করবেন। স্টার্লিং 10 রানের লাইফ পেয়ে 60 করলেন, তারপর আপনার ক্যাট কারমাইকেল 10 রানের লাইফ পেয়ে 59 করলেন, টাকার 11 রানের লাইফ পেয়ে কত 44-45 বোধহয় করলেন। এগুলো যদি না হতো আমার অনুমান আয়ারল্যান্ড 200 করতে পারতো না। কিন্তু এই যে ক্যাচ যে আপনি ছাড়ছেন, এটার ব্যাপারে আপনি যখন নিজের ভেতরে ওই দায়টা অনুভব না করবেন, তখনই সমস্যাটা বাড়বে। আপনি খেয়াল করেন হাসান মাহমুদ প্রেস কনফারেন্সে কি বলে গেল, ক্যাচ মিস খেলার পার্ট, এটা হচ্ছে খুব মুখস্থ কথা, এরা এজ লেভেল থেকে মুখস্থ কথাটা শিখে আসে এবং প্রেস কনফারেন্সে এসে বোধ বুদ্ধিহীনের মতো ওই মুখস্থ কথাগুলো উগরে দেয়। এবং লাস্টলি সে বলেছে, মানে দ্য স্যাডেস্ট পার্ট, যে এটা আমরা পজিটিভলি দিচ্ছি। ভাই, একটা টিমের টেস্ট টিমের প্লেয়ার 5টা ক্যাচ মিস করাকে পজিটিভলি নিচ্ছে তার টিম, এবং সেটা হচ্ছে প্রেস কনফারেন্সে এসে সাংবাদিকদের সামনে অ্যাডমিট করে যাচ্ছে। এদের ক্রিকেট বোধ কতটুকু দুর্বল, ক্রিকেট ফিলসফি কতটুকু নিম্ন পর্যায়ে, এই কথা থেকে সাথে প্রমাণ হয়। সো আপনি যখন এই ব্যাপারগুলো এইভাবে ডিল করবেন, আপনার ক্রিকেট প্রজ্ঞা যখন একদম মানে কিন্ডারগার্টেন লেভেলে থাকবে, তখন যেটা হওয়ার কথা এই ক্যাচ মিস বা অন্যান্য ঘটনা টেস্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই হয়। মানে আমাদের কাছে বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ এর আগেও আমরা দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টি-20তে, আমরা যদি এশিয়া কাপের কথা বলি, সেখানেও কিন্তু প্রচুর ক্যাচ আমরা ছেড়েছি। তো আমরা কি এগুলো সবসময় ম্যাচ হারলেও কি এই কথাই বলবো যে এখান থেকে আমরা আসলে মোটিভেশন খুঁজে নিচ্ছি? বড় একটা দল হলে তখন কি বলতাম? বড় দলগুলো এভাবে বলে না সুদীপ। বড় দলগুলো, হ্যাঁ, আপনি ডেফিনেটলি আপনার টিমমেট, আপনার টিম স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে প্রকাশ্যে সাধারণভাবে কেউ সমালোচনা করে না। করে ফেললেও অবাক হওয়ার কিছু নেই, যেমন লিটন আপনার শামীম পাটোয়ারির কথা বলেছেন, কিন্তু নর্মালি কেউ করে না। যেটা হচ্ছে যে আপনার ওই ব্যাপারটা অতটুকু কনভিকশনের সাথে এক্সপ্লেইন করা, এটা করতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে। এবং এটার অন্যতম কারণ হচ্ছে এই যে ক্যাচ মিসগুলো, না হইতে পারে খেলার মধ্যে, এইটা একটা মানসিকতা, আমার কেন ক্যাচ মিস হবে, আমি ক্যাচ মিস করবো না, এটা আরেকটা মানসিকতা। আমার অনুমান বাংলাদেশের ক্রিকেটাররা ওই প্রথম মানসিকতার সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। না, ক্যাচ মিস খেলার পার্ট হইতে পারে, আরে ভাই, ক্যাচ মিস যদি খেলার পার্ট হয়, ক্যাচ ধরাও খেলার পার্ট।
ওই জিনিসটা যে পর্যন্ত আপনার ভেতরে উইথ কনভিকশন আপনি সেটেল করতে না পারবেন, এগুলো হবে মানে আয়ারল্যান্ড কি আমরা কিছুটা মানে দুর্বল ভেবেই কি আমাদের এটা হচ্ছে কিনা, না। গাছাড়া ভাব? আমার সেটা মনে হয় না সুদীপ। এই জায়গাতে আমার মনে হয় না যে বাংলাদেশ আয়ারল্যান্ড কেন, এখানে যদি লেটস সে হংকং টেস্ট খেলতে আসছে, কিংবা ধরেন যে আমরা খেলা যুগের একটা টিম বানিয়ে আপনি টেস্ট খেলতে নামছেন বাংলাদেশে গেছে, তারপরেও বাংলাদেশে সিরিয়াসলি নেবে। ইন্টারন্যাশনাল ম্যাচ আপনার সিরিয়াসলি অপোনেন্ট দুর্বল, এটা বোধহয় বাংলাদেশ বা কোনো টিমই কখনো ভাবে না। হ্যাঁ, টিম কেমন, তার প্লেয়ার কেমন, সেই অনুযায়ী তার স্ট্র্যাটেজি ফিট করে। যেমন আপনি দুজন লেফট আর্মার স্পিনার নিয়েছেন, হাসান মুরাদ ডেবুতে বেশ ভালো বল করেছেন। যদি স্ট্র্যাটেজি এরকম হতো যে না, অপোনেন্টের টপ 7 জনের মধ্যে 5 জন আপনার বাঁহাতি ব্যাটসম্যান, তখন হয়তো বাংলাদেশ এক্সট্রা একজন অফ স্পিনার নিত, আমি জানি না। কিন্তু আয়ারল্যান্ডকে বাংলাদেশ খাটো করে দেখছে, এটা আমার মনে হয় না। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে উইকেটটা আসলে স্পিনারদের সহায়ক হতে যাচ্ছে, সেটাই আমরা দেখছি। বল কিছুটা নেমে যাচ্ছে এবং সেখানে আয়ারল্যান্ড 270 রান করেছে। 300 করলে বাংলাদেশের জন্য কঠিন হবে, যদিও হাসান মাহমুদ তিনি বলছেন যে ব্যাটিং উইকেট এবং উইকেটটা বেশ ভালো। বাংলাদেশের আসলে দায়িত্বটা কে নেবে? তাদের কাছে এখনো মনে হচ্ছে যে 300 রান এখানে খুব বেশি না, কিন্তু বাংলাদেশে তো আমরা এর আগেও দেখেছি যে খুব অল্প রান অল আউট হয়ে যেতে। মানে আপনি কার দিকে ফোকাস রাখবেন, কাদেরকে আসলে বেশি দায়িত্ব নিতে হবে? কারণ বরাবর আমাদের কিন্তু টপ অর্ডার ব্যর্থ। সজীব, একটা ব্যাপার হচ্ছে কি যে এই যে 300 রান খুব বেশি রান না, এই মাইন্ড সেটআপটা আমি পছন্দ করি না। ভাই 300 রান খুব বেশি রান না, আমরা 400 করে ফেলবো, এই মাইন্ড সেটআপটা দরকারি। আপনি শান্তর কথা যদি দাঁড়ান, লাস্ট সিরিজে তিনি ব্যাক টু ব্যাক 2 ম্যাচে মানে 2 ইনিংসে 100 করেছেন। মুশফিক কয়েক টেস্ট আগেই একটা বেটার ইনিংসে, পাকিস্তানের কাছে দুর্দান্ত ইনিংস ছিল। সো বাংলাদেশে আপনি যাদের নাম আমি বললাম, কেউ কিন্তু আপনার কথা অনুযায়ী টপ অর্ডার ব্যাটার না, নাম্বার 4, 5, 6 এরকম। মুমিনুল অন এন্ড অফ 50 করছেন, 60 করছেন, 70 করছেন, আউট হয়ে যাচ্ছেন। সো দায়িত্বটা আপনি পার্টিকুলারলি মুশফিককেই নিতে হবে, শান্তকেই নিতে হবে, লিটনকেই নিতে, এরকম না। আমার যেটা মনে হয় যে বাংলাদেশ যেহেতু জয়কে নিয়েছে, জয় কিন্তু রিসেন্ট টাইমে টি-20তে দুর্দান্ত পারফর্ম করে দারুণ স্ট্রাইক রেটে ব্যাট করে গিয়েছেন। আমি একটা জিনিস খুব সিগনিফিকেন্টলি দেখতে চাই যে জয় অ্যাকচুয়ালি কোন অ্যাপ্রোচটাতে যান। যে অ্যাপ্রোচকে খেলে বাদ পড়েছিলেন ওই অ্যাপ্রোচেই থাকেন টেস্টে, নাকি আধুনিক টেস্টটা যেভাবে খেলা হয়, লেটস সে পল স্টার্লিং লাইট পাওয়ার পর যেভাবে খেলছিলেন, তিনি কিন্তু একটা সময় 100-র পরে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং যখন আউট হয়েছেন তখন তার স্ট্রাইক রেট সম্ভবত অ্যারাউন্ড 75-76। সো জয়ের স্ট্র্যাটেজিটা কি থাকে, এটা আমি খুব ইন্টারেস্টিংলি দেখতে চাই। কেননা আধুনিক টেস্ট ক্রিকেট এমন হয়ে গেছে, যদি আপনার বেটার সারফেসে খেলা হয়, টপ অর্ডার ব্যাটাররা স্পেশালি নাম্বার 1, 2, 3 তারা একটু মানে দ্রুত রান করার চেষ্টা করেন, নট নেসেসারি 6-7, যে অড বলগুলোতে বাউন্ডারি স্ট্রাইকটা কন্টিনিউ রোটেট করা, আপনার 10 ওভার খেলে গেলে 38, 35, 40, 15 ওভারে 50, এরকম একটা মানে ইয়া থাকে। সো আমার মনে হয় যে বাংলাদেশ ওই ধরনের উইকেট তাদের অনুযায়ী যে ভালো ব্যাটিংটা, কিন্তু আমার এটা নিয়ে একটু ডাউট আছে, আমি খেলা দেখলে বুঝবো, কিন্তু একটু ডাউট আছে যে আসলেই ব্যাটিংয়ের জন্য অতটা ভালো থাকে কিনা। কেননা বালবেরিনি যেভাবে এলবিডব্লিউ হয়েছে, বলটা নিচু হয়েছিল, সারাদিনে আপনি যদি আপনার 90 ওভারের হিসাব করেন, অন্তত 50টা বল নিচু হয়েছে, যেটা নিরোলের নিচে। এই জিনিসটা কিন্তু বাড়বে সজীব, যেটা আপনি নিজেও বলছিলেন, এবং এটা বাংলাদেশকে খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। আর একটা ব্যাপার তো আপনি বিভিন্ন সময়ই দেখেছেন যে বাংলাদেশের পার্টিকুলার একটা জায়গাতে গিয়ে হয় কি যে 1-2 জন পারফর্ম করার পরে ভালো উইকেটও ভালো অবস্থান থেকেও আমরা কিন্তু কলাপস করি। আমরা টি-20তে 9 রানে 6 উইকেট হারানোর মতো রিসেন্ট রেকর্ডও আমাদের আছে। সো এটা কিন্তু নিয়মিত হচ্ছে। বাংলাদেশকে যখন যিনি উইকেটে থাকবেন, সেট হয়ে যাবেন, টেস্টে 30, 35, 40 করে আউট হওয়া ক্রাইম, এই ক্রাইমটা করা যাবে না। আপনি ভাই সুন্দর রান আউট হন, 5 রান আউট হন, আই হ্যাভ নো কমপ্লেন, কিন্তু আপনি 20 করে একটা ডাউন উইকেট গিয়ে আউট হবেন, এটা আমি মানবো না। আপনি যদি 30-40 করেন, আপনাকে সেটা টেনে বড় ইনিংস খেলতে হবে। এই মাইন্ড সেটআপ যেন মূলত ব্যাটারদের মধ্যে থাকে, দ্যাট ইজ সামথিং। আপনি জয়ের কৌশলটা নিয়ে বলেছেন যে জয়, এটা নিশ্চয়ই আমরাও সেই পরিবর্তনটা দেখতে চাই। মোহাম্মদ আশরাফুলের প্রথম অ্যাসাইনমেন্ট জাতীয় দলের কোচ হিসেবে, তিনিও তো হয়তো একটু পরীক্ষা নিরীক্ষা করবেন এই জায়গাটায়। কি মনে হচ্ছে যে পুরো দলের আসলে কৌশলটা কি হওয়া উচিত? আমি আশরাফুলের ব্যাপারে আমার মনে, আমি জানি না, আমি শিওর না, এটা আমার অনুমান, তিনি খুব বেশি কিছু ট্রাই করবেন না। কারণ আশরাফুলের নিজেরও বোঝার ব্যাপার আছে। কোচ আশরাফুল কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন সেটা না, এমনকি ফার্স্ট ক্লাসের অভিজ্ঞতা তার যথেষ্ট কম। আশরাফুলকে কোচিং এর দিক থেকে আপনি যেভাবে ভাবছেন, তার চেয়ে ক্যারেক্টার আশরাফুল, বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার আশরাফুল বা তার অভিজ্ঞতা, এটাকেই কিন্তু বেশি মূল্যায়ন করা হচ্ছে তার কোচিং স্কিলের থেকে। এবং আশরাফুল নিজেও বলেছেন তিনি ক্রিকেটারদের স্কিল টেকনিক না, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো নিয়েই বেশি কাজ করেন বা ইনপুট দেবেন। সেটা যদি হয়, আমার মনে হয় যে এই যে বড় ইনিংস খেলা, ইনিংসটাকে ক্যারি করা,
এটা হচ্ছে একদম বেসিক ক্রিকেট সজীব। এর বাইরে এই মুহূর্তে যাওয়ার আসলে সুযোগটা খুব কম। আপনি ফ্যান্সি কিছু করতে পারেন বা দর্শক প্রিয় দারুণ কিছু করতে পারেন, সেটা না করে বেসিক টেস্ট ক্রিকেট যেটা আমার মনে হয় যে আশরাফুল সেটারই পরামর্শ তার মানে কলিগ বলেন বা তার শিষ্য বলেন, যাই বলেন না কেন, মানে ওস্তাদ হিসেবে তিনি সেটা করতে চাইবেন বলে আমার মনে হয়। হাসান মুরাদের অভিষেকটা হয়েছে, তার বোলিংটা কেমন দেখলেন এবং তার মধ্যে কি সম্ভাবনা দেখলেন, যেটা অন্যান্য স্পিনাররাও তো আছে, এর আগে অনেক স্পিনার এসেছে একটা ম্যাচ খেলে কিন্তু তারা ড্রপ হয়ে যায়। সো তার ক্ষেত্রেও আমরা চাচ্ছি না যে এটা হোক। এমন হয় অনেক সময় যে নতুনদেরকে একটা ম্যাচ খেলে তারপরে বসিয়ে দেওয়া হয় কোনো একটা অজানা কারণে। সো তার মধ্যে কোন ট্যালেন্টটা আপনি দেখতে পেলেন যেটা অন্যান্যদের মধ্যে থেকে পার্থক্য রয়েছে? আমি একটু অ্যাড করি যে অজানা কারণ বললেন না, বাংলাদেশ ক্রিকেটাররা শুধু অনেক রকম অজানা কারণ আছে, এই অজানা কারণে অনেক রকম কিছু হয়। হ্যাঁ, সো ওইটা আসলে কেন হয় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট মানুষ ছাড়া কেউ বলতে পারবে না। আর হাসান মুরাদ ফার্স্ট টেস্ট ডেবিউ হিসেবে বল যা করেছেন তার চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ যে তাইজুল 2014 অগাস্টেও ডেবিউ করেছিলেন, 11 বছর। সো তাইজুলের ক্যারিয়ারও কিন্তু আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। তো তাইজুল থাকতে থাকতে একজন প্রমিজিং ইয়াং লেফট আর্ম অর্থোডক্সকে নিয়ে আসা, এটা একটা ভালো সিদ্ধান্ত। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে হাসান মুরাদ ধরেন দর্শকদের অনেকের কাছেই হয়তো খুব নতুন, কিন্তু আমাদের কাছে কিন্তু বা আপনার কাছে কিন্তু হাসান মুরাদ নতুন না। তিনি আন্ডার-19 থেকে আসার পরে গত 4 বছর, সম্ভবত 4 বা 5 বছর ডোমেস্টিক সার্কিটে স্পেশালি লঙ্গার ভার্সনে তিনি কিন্তু নিয়মিত পারফর্মার। প্রত্যেক সিজনে আপনি টপ 3-4 জন যদি উইকেট টেকার হিসেব করেন স্পিনারদের মধ্যে আপনি হাসান মুরাদকে পাবেনই। সো এই যে বড় মানে আমি বলতে চাচ্ছি যে লঙ্গার ভার্সনের যে অভিজ্ঞতা নিয়ে তিনি টেস্ট ক্রিকেটে এসেছেন, এটারই একটা রিফ্লেকশন আমরা সিলেট টেস্টে দেখতে পেয়েছি। তিনি যেভাবে যাকে বোল্ড আউট করলাম, আমি এক্সাক্ট নামটা মনে করতে পারছি না, ওটা হচ্ছে একটা ক্লাসিক লেফট আর্ম অর্থোডক্সের ডেলিভারি। শুধু তাই নয়, অপোনেন্টকে, হ্যাঁ আয়ারল্যান্ড ইটস নট লাইক সাউথ আফ্রিকা, ইন্ডিয়া আর শ্রীলঙ্কান টপ ব্যাটসম্যান, যেভাবে তিনি তাদেরকে ট্রিক করার চেষ্টা করেছেন, একটা বল ভেতরে আসছে, একটা শার্প স্পিন হয়ে বের হয়ে যাচ্ছে, একটা একদম সোজা যাচ্ছে, এই যে ব্যাটসম্যানকে দ্বিধার মধ্যে রাখা, নিজের স্কিলটা ভালো মতো শো করার জন্য ডেবিউতেই আপ্রাণ চেষ্টা করা, এগুলো খুব ভালো সাইন, খুব ভালো সাইন। ডেবিউ হিসেবে আমি বলবো যে তিনি অ্যাটলিস্ট হাসান মুরাদ 10-এর মধ্যে 7.5 পেয়েছেন। আমরা আশা করছি সেই মার্কসটা আরো বাড়বে। আমরা ইনশাআল্লাহ। ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম, একটু ফুটবলে যেতে চাই। দর্শক, ফুটবলে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা খুব একটা ভালো নয়, বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল কিন্তু একটা রেষারেষি চলছে। বিশেষ করে আসিফ আকবরের একটা মন্তব্য কিন্তু এখনো বেশ গরম একটা আবহাওয়া ছড়াচ্ছে, সেটা নিয়ে আসলে একটু দেব চৌধুরীর কাছে যেতে চাই। দেব চৌধুরী, বাংলাদেশের ফুটবলে আসলে কি চলছে এটা বলতে গেলে সবার আগে আসলে আসে যে আসিফ আকবরের বিতর্কিত একটা মন্তব্য, এবং সেটা কিন্তু এখনো শেষ হয়নি। বাফুফে একটা চিঠি দিয়েছে বিসিবির কাছে, হয়তো তারা আশা করেছিল যে এটা সুন্দর একটা সমাধান হবে, কিন্তু গতকাল আসিফ আকবর আসলে কোনোভাবেই তিনি সেটাতে সরি বলবেন না, এবং তিনি বলেছেন তিনি যেটা বলেছেন সেটা রাইট। তিনি এবং আরো কয়েকটা মন্তব্য করেছেন। এই যে রেষারেষি, ক্রিকেট বোর্ডটা নতুন গঠন করা হলো, এখানে এভাবে না এসে কয়েকদিন আগে কিন্তু একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে সব অ্যাথলিট বলেন বা ক্রীড়া সংগঠক তারা কিন্তু এক জায়গায় বসেছিলেন। সুন্দর একটা সমাধানও তো হতে পারে এটা, যে আচ্ছা ঠিক আছে আমাদের মাঠের সমস্যা, আপনারা আমাদের সাথে বসেন। সেটা না করে কেন মিডিয়াতে এই ধরনের কথা বলতে হবে? আপনার প্রশ্ন যেটা, মিডিয়াতে এই ধরনের কথা কেন বলতে হবে, এটার উত্তর আসলে সুদীপ আমার কাছে নাই। এটা সবচেয়ে ভালো বলতে পারবেন আসিফ আকবর ভাই, কেননা উনি তো সুপারস্টার, সত্যি কথা, অনেক সম্মানী মানুষ, মানুষ তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। কিন্তু আসিফ আকবর ভাই মানে কোন বিবেচনা থেকে কথাটা বলেছিলেন আমি না এক্স্যাক্টলি শিওর নাই। প্রথমে মনে করেছি যে এটা বোধ হয় অনেকে ফটোকাট করে এখন নানান রকম সংবাদ ওরকম, তো পরে দেখি না, প্রথম সারির গণমাধ্যমে যখন নিউজ করলাম, আমি যখন ভিডিওটা দেখলাম, আই ওয়াজ বিট সারপ্রাইজড যে আসলে মানে আসিফ আকবরের মতো একজন মানুষ তিনি হুট করে ফুটবল সম্পর্কে এমন করে কেন বলবেন। এই কথাটাই হয়তো ডিফারেন্ট মানে পার্সপেক্টিভে বলা যেতে পারতো, যে মাঠের সংকটটা যেভাবে আছে, এটা সত্যি, এই ঝামেলাটা আছে যে বিভিন্ন জায়গাতে আপনার যখন ফুটবল ম্যাচগুলো হয় উইকেটগুলো নষ্ট হয়ে যায়, সো সেখানে লিগ চালানো সম্ভব হয় না বা অন্য টুর্নামেন্ট চালানো, এটা তো সত্যি, এটা থেকে মানতে হবে ফার্স্ট। কিন্তু উনি যেভাবে বলেছেন এটা আমার মনে হয় যে প্রফেশনাল আনপ্রফেশনাল বিয়ন্ড ফুটবল প্রেমী মানুষদের হার্ট করেছে। আপনি ফুটবলার হন, ফুটবল ফেডারেশন হন, সাংবাদিক হন, যিনি ফুটবল নিয়ে কাজ করেন, বা সাধারণ দর্শক হন, এটা তাদের মন খারাপ করেছে, আহত করেছে যে এই বক্তব্যটা। এবং এটার অন্যতম, এটা যদি এখন থেকে 2 বছর আগে হইতো এটা খুব বেশি পাত্তা পেত বলে আমার মনে হয় না, মানে বলছে ঠিক আছে। কিন্তু এখন বাংলাদেশের ফুটবলটা মানুষের কাছে যে পরিমাণ আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে,
তো সেটা আসলে অনেক বেশি মানুষকে হার্ট করেছে। আর সেকেন্ড যেটা আপনি বললেন যে উনি দ্বিতীয় দিনেও সম্ভবত তাবিতাওয়াল সাহেব তাদেরকে অফিসিয়ালি একটা চিঠি শোকজ পাঠিয়েছেন। লেখা বা যে এটার একটা ব্যাখ্যা এরকম কিছু একটা ছিল। তো সেটার এগেন্স্টে যায় মানে অবস্থানটা যে এখানে বোধহয় একটা কথাও বলা হচ্ছে যে প্রয়োজনে মামলা মানে মাঠ নিয়ে মামলা এই মোকদ্দমার টাইপের, একটা ব্যাপারটা পারে ইনি বলছেন এই ব্যাপারটা ভালো হচ্ছে না। বটম লাইন হচ্ছে এই ব্যাপারটা ভালো হচ্ছে না, কেননা এই যে নারী নির্যাতন, তারপরে হচ্ছে আপনার বিসিবি ক্রীড়া আপনার এনএসসির চিঠি সেগুলো গোপন করা, বিসিবির ইলেকশন নিয়েই তো প্রশ্ন আছে, একই সঙ্গে এই মুহূর্তে সে ফুটবলকেও আপনার অপোনেন্ট বানিয়ে ফেলা। মানে মানুষ যখন ভুল করে না তখন সে নানান রকম ভুল করা শুরু করে। ক্রিকেট বোর্ডকে আমাদের এখন ওই অবস্থায় মনে হচ্ছে যে তাদের মধ্যে এমন সব বিষয়গুলো তৈরি হচ্ছে যেটা তারা সামাল দিয়ে উঠতে পারছে না। সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ফুটবল সম্পর্কে আসিফ আকবর ভাইয়ের এরকম একটা মন্তব্য। দিন শেষে আমরা প্রত্যাশা করছি যে খুব দ্রুত এগুলোর সমাধান হবে। ক্রিকেট, Hopefully. ফুটবল সবই আমাদের। অসংখ্য ধন্যবাদ দেব চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ নিয়ে এবং একই সাথে বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলের যে রেষারেষিটা চলছে সেটা নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী।